হে বাকেট রুস, কি অবস্থা সবার? জুভেনাল অফেন্ডারের চ্যাপ্টার 7-8 নিয়ে ফিরে এলাম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ইয়ন সিয়ং তার টার্গেট ইয়ং বিমের টিমে জয়েন হয়ে গেছে তার প্ল্যান এক্সিকিউট করার জন্য। ইয়ং মিন ইয়ন সিয়ংকে তাদের বিজনেস আইডিয়া এক্সপ্লেন করার পর মেয়েদের নিয়ে অশালীন কথা বলছিল, যা শুনে ইয়ন সিয়ং এর মেজাজ খারাপ হতে থাকে। আজকের চ্যাপ্টার শুরু হয় সেখান থেকেই। ইয়ন সিয়ং বলতে থাকে, ইয়ং মিন হারামজাদা, তোকে আমি অনেকদিন ধরে খুঁজছি। আমার প্ল্যান তোকে দিয়েই শুরু। পাগলের মতো যত হাসতে পারিস শেষে নেই, কারণ আজই তুই শেষবার মতো হাসবি। এরপর গিয়ংমিন ইয়ন সিংকে একটা পেপার দেয়, যেখানে সেই মেয়েগুলোর সিগনেচার আনতে হবে। এই পেপারটা আসলে এই শেল্টারে থাকার শর্তাবলী। ইয়ন সিং শর্তগুলোতে চোখ বুলিয়ে বলে, উপর দিয়ে এটাকে সাধারণ কন্ট্রাক্ট পেপার মনে হলেও ইয়ং গিয়ম এখানে খুবই চালাকির সাথে লোন নিয়ে আশ্রয় নেয় বাচ্চাদের জীবন ধ্বংস করার ফোন দিয়ে এঁটেছে। গিয়ংমিন বলে, কেউ যদি একবারে না পড়ে সাইন করে দেয়, এটাই ওদের জাহান্নামের তারে নিয়ে যাবে। ইয়াং মেয়েদের নিয়ে বেশি চিন্তা করতে হবে না, তারা বেশ দ্রুত ঋণ পরিশোধ করতে পারে। তাদের অনেক ডিমান্ড, বুঝলা? এখন যাও, ওদের সাইন নিয়ে আসো, তুমি ওদের ইনচার্জ। ইয়ন সিয়ং গিয়ংম্যানের কথা মতো সেই মেয়েদের ঘরে যায় সাইন নিতে। ইয়ন সিয়ং বলে, কোনো কথা না বলে এই কনসেপ্ট পেপারে সাইন করে দাও। এখানে থাকতে চাইলে সব নিয়ম মানতে হবে। মেয়েগুলো বলে, আমরা তো দ্রুত এখান থেকে চলে যাব, আর এমন রুড বিহেভ করছো কেন? তাছাড়া কন্ট্রাক্ট পেপার না পরে সাইন করা উচিত না। এসব ফাইজলামি বাদ দাও, নাহলে পুলিশে খবর দেব। একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় কিছুক্ষণ আগের। ইয়ংম্যান ইয়ন সিংকে বলে, এই কাজটা একটু কঠিন হবে, কারণ এখনকার মেয়েরা বেশ চালাক আর তাদের মেজাজ বেশ উগ্র। ইয়ন সিং একটু মুচকি হেসে মনে মনে বলে, আমি জানতাম আমাকে সহজ কাজ তো আর দিবি না। যাই হোক, এটাই যদি চাস তাহলে এটাই ঠিক আছে। এ বলে ইয়ন সিং দরজা লাগিয়ে দেয়, আর মেয়েগুলো জিজ্ঞেস করে সে দরজা কেন লাগাচ্ছে। এরপর কিছু দেখানো হয় না, শুধু ধূপধাপ মারধরের শব্দ আসতে থাকে। গিয়ংমিন দৌড়ে আসে দরজা খুলতে আর বলে, চাবি কই? দরজা খুলতেই দেখে ইয়ন সিং একজনের গলা চেপে আছে, আরেকজন মাটিতে সেন্সলেস হয়ে পড়ে আছে। তখন ইয়ন সিং বলে, আরে গিয়ংমিন, আমার কাজ প্রায় শেষ। একজন সহজেই হেল্প করেছে, কিন্তু আরেকজনের সাথে একটু ধস্তাধস্তি করা লেগেছে। তুমি কেমনে জানলে? তুমি তো অপেক্ষা করবা বলছিলা। গিয়ংমিন একটু হকচকি আমতা আমতা করে বলতে থাকে, আমি তো দেখতে চেয়েছিলাম যে তুমি কিভাবে কাজ সামলাও। এরপর সে মনে মনে বলে, আরে আমি তো এরকম ক্যামেরা লাগিয়েছিলাম, তুই কেমনে কাজ করিস, কিন্তু জবরদস্তি তুই নেমে গেছিস, তুই আসলে একটা আস্তা পাগল। ইয়ন সিং মনে মনে বলতে থাকে, পরীক্ষায় পাশ করার জন্য কি এতটুকু এনাফ ছিল? আমি তো আগে থেকেই জানতাম এই রুমে ক্যামেরা লুকানো আছে, আর এটাও জানতাম যে এই মেয়েগুলো প্রাপ্তবয়স্ক actress। আমি তোর ব্যাপারে সবকিছু জানি। এর মধ্যে ইয়ং বিয়ং চলে আসে আর বলে, আরে এসবের জন্য দুঃখিত, তুমি নিশ্চয়ই অবাক হয়ে গেছো তাই না? তোমার যদি কষ্ট দিয়ে থাকি তাহলে মাফ করে দিও। আসলে বিশ্বাসই আমাদের কাজের মূল বিষয়, তাই আমাকে পুরোপুরি শিওর হতে হতো যে তুমি যোগ্য কিনা আমার জন্য। তুমি পরীক্ষায় পাশ করেছো, আমি তোমার সাথে কাজ করতে প্রস্তুত। ইয়ন সিং বিড়বিড় করে বলে, হ্যাঁ অবশ্যই, এটা স্বাভাবিক। আমিও যে তোর মতো হারামখোর এটা তো প্রমাণ করার লাগবে। ইয়ং মিয়ম বলে, ইয়ন সিং, তুমি সত্যি আমাদের সাথে আরো এক্সাইটিং কাজ করার জন্য, তাই না? কাল থেকে তুমি তোমার কাজ শুরু করে দিও। এরপর গিয়ংমিন ইয়ন সিংকে গার্লস রুমে নিয়ে এসে রুমের লাইট অফ করে দিয়ে বলে, আসলে তোমাকে তোমার আসল কাজ শেখাই। এই সেলোফ্যান পেপার যদি ফোনের ক্যামেরার সামনে ধরো, তাহলে দেখতে পাবে কোথায় কোথায় ক্যামেরা লুকানো আছে। এভাবে করে আমরা মেয়েদের ব্যবহার করে বেশি আর্ন করি। সময় এখন আসল গেস্টদের জন্য প্রস্তুতি নেওয়ার। ক্যামেরাগুলো বেশ দামি, তাই ব্যাটারি চেঞ্জের সময় সাবধান থেকো, আর ওগুলোকে আলোর দিকে মুখ করে রেখো না। মেয়েদের যেন ভালো করে দেখা যায় সেটা খেয়াল রাখতে হবে। ইয়ং সিং এর ভয়েস ওভার আসে, সে বলে, আমি ইয়ং বিমের ক্রাইম অপারেশনে ঢুকে পড়েছি। শীঘ্রই একটা ক্রাইম হতে যাচ্ছে, আর আমি আমার সব প্রস্তুতি নিয়ে ফেলেছি। এরপর ইয়ং বিম বলে, এটা তো তোমায় মানতেই হবে যে ইয়ং বিম অনেক দ্রুত, সে কোনো ব্যক্তিকে ট্র্যাপে ফেলে তার জীবনের সবকিছু শেষ করতে পারে। আমার তো মনে হয় অনলাইনে এমন কোনো অপরাধ নেই যেটা সে করেনি। একটা লুজার ছিল তোমার নামেরই। ইয়ং বিম ওর জীবন তামা তামা করে দিয়েছিল। কার্মা টিভির নামের একটা লাইভ শো করতাম আমরা ওকে নিয়ে। এটাও ইয়ং বিএম এর প্ল্যান ছিল। ইয়ং বিএম কখনো সামনে আসে না, কিন্তু সে ছায়া থেকে যে কারোর জীবন নষ্ট করতে পারে। ওই ছেলেটার একটা বোনও ছিল, বেচারি কোনো টাকা পয়সা ছিল না, কারণ ওদের ঘর বাড়ি পড়ে গিয়েছিল। হ্যাঁ, আমার মনে হয়েছিল সে ছিল ইয়ং বিএম এর বুঝছো। আসলে আমি ওরে নিয়ে আসছিলাম। ইয়ং বিএম ইয়ন সিং এর বোনের কথা ভেবে প্যান্টের ভেতর হাত ঢুকিয়ে দেয়, আর তখন ইয়ন সিং তাকে ডেকে বলে ক্যামেরা কাজ করছে না, সে যেন এসে ঠিক করে দেয়। ইয়ং মিয়ন এসে দেখে মাল্টিপ্লাগ থেকে সবগুলো তার খোলা। ইয়ন সিং এর মেজাজ খারাপ, আর সে ওই মাল্টিপ্লাগের ওয়্যার ধরে আছে। ইয়ং মিয়ন তাকে শাসাতে যাবে, তখন ইয়ন সিং এক কিকে তার হাত ভেঙে দেয় আর তাকে মাটিতে স্ল্যাম
করে সেই ভাঙা হাত মাল্টিপ্লাগের তার দিয়ে পেঁচিয়ে আরো টানতে থাকে আর বলে, থ্যাংক গড তুই এখন একটা আবর্জনা আছিস। নাহিয়ন লি, ওই লুজারের বোনের নাম নাহিয়ন লি ছিল। গিয়ংমিন কাতরাতে কাতরাতে বলে, তো কি তোর সাথে তার সম্পর্ক কি? ইয়নসিয়ং বলে, একটু আন্দাজ নেই তোর? মজার ব্যাপার কি জানিস? আমার বোনের নাম নাহিয়ন লি আর আমি সেই লুজার ইয়নসিয়ং লি। এবার একটু হেসে দেখা। এরপর ইয়নসিয়ং তার অতীতের ঘটনা বলতে থাকে। আমার বোন আর আমি 2 বছরের ছোট বড় ছিলাম। যেহেতু আমি আমার বয়সী বাকি বাচ্চাদের থেকে ছোট আর দুর্বল ছিলাম, তাই আমি আমার বোনের প্রতি অনেক নির্ভরশীল ছিলাম। বয়সে বড় হয় আমার বোন ছিল আমার সবচেয়ে বড় সহযোগিতার জায়গা। আমাদের বাড়ি আগুনে পড়ে যাওয়ার পর আমার পরিবার একটা পাবলিক হাউজিং এর আশ্রয় নেয়। বেসমেন্টের মতো জায়গা থাকে আমাদের জন্য একটু কষ্টের হলেও সুখবর ছিল আমার বোন তখন বয়স অন্তিকাল দিয়ে যাচ্ছিল, তাই সে স্কুলের একটা হোস্টেলে থাকতো। এরপর তার মায়ের সাথে কনভারসেশন দেখানো হয়। তার মা বলে, ইয়নসিয়ং তোমার স্কুলে কি কোনো সমস্যা হচ্ছে? আমি বিশ্বাস করি না যে তুমি নেশা করে ঘরে আগুন লাগিয়ে দিলে। আমাকে সত্যিটা বলো, তোমার স্কুলের বন্ধুরা কি এটা করতে বলেছিল নাকি স্কুলে তোমাকে গুলি করা হয়? ইয়নসিয়ং ভাবতে থাকে তার মাকে সব বলে দিবে কিনা। যদি সে তার মাকে বলে দেয় তাহলে কি তার মা বিশ্বাস করবে? এসব ভাবতে ভাবতেই তার বোন চলে আসে আর একটু শক্ত গলায় বলে, কি হয়েছে আমাদের বাড়ি? আর সে ইয়নসিয়ংকে থাপ্পড় আঘাতে যাবে তখনই থেমে গিয়ে তার গাল ধরে বলে, চেহারা এমন হলো কিভাবে? আর মা তোমাকে অনেক বিধ্বস্ত লাগছে, না জানি কি বয়ে গেছে তোমাদের উপর। আর নানি, সে কি আগুন লাগার ঘটনার জন্য এখনো অসুস্থ? নাহিয়ন লি ম্যাচিওর ভাবে সবার চিন্তায় মগ্ন হয়ে পড়ে আর ইয়নসিয়ং ভয়েস ওভার আসে, হ্যাঁ আমার বোন আমার পরিবারের ব্যাকবোন ছিল। সে একজন মেধাবী ট্র্যাক অ্যাথলেটিক আর প্রফুল্ল স্বভাবের মিষ্টি চেহারার মানুষ ছিল। আমার বোনের রাগান্বিত চেহারা দেখে আমি কিছু বলতে পারিনি, চুপ থাকা আমার উচিত হয়নি। এরপর ইয়নসিয়ং স্কুলের সিন দেখানো হয়, যেখানে টিচার ক্লাস শেষে ডিউটিতে থাকা স্টুডেন্টকে টিচার্স অফিস থেকে প্রিন্স আউট নিয়ে যেতে বলে। সেদিন ডিউটি ছিল ইয়নসিয়ং এর। সে তার ফোন বের করে একটা মেসেঞ্জার গ্রুপে পারমিশন চায় টিচার্স অফিসে যাওয়ার জন্য। ফ্রোডো নামের একজন পারমিশন দিয়ে দেয়। ইয়নসিয়ং বলতে থাকে, কিছুদিন ধরে আমি যাই করতাম স্কুলে আমাকে পারমিশন নিতে হতো সেই চ্যাট রুম থেকে। পুরো ক্লাস চ্যাটে যে আমার পারমিশন দিত সে ছিল ফ্রোডো। আমার সন্দেহ ছিল এটা ইয়ংবিন, কিন্তু পর্যাপ্ত প্রমাণ ছিল না। এরপর ইয়নসিয়ং সব প্রিন্ট আউট ক্লাসে এনে রাখে আর টয়লেটে যাওয়ার পারমিশন চায়, কিন্তু ইয়ংমিয়ং পারমিশন দেয় না। টিফিন পিরিয়ডের পর স্টুডেন্টরা খেলাধুলা করে ক্লাসে এসে খেলা নিয়ে কথা বলাবলি করতে থাকে। তখন তাদের কাছে বাজে স্মেল আসে। এই স্মেল ইয়নসিয়ং এর কাছ থেকে আসছিল, কারণ সে টয়লেটে যেতে পারেনি আর তার প্যান্ট নষ্ট হয়ে গেছে। ক্লাসের সবাই এসব ব্যাপারে জানতো, কিন্তু কেউ ইয়নসিয়ং এ হেল্প করে না। ছুটির পর সব বুলিরা ইয়নসিয়ং এর কাছে তাদের ব্যাগ চাপিয়ে দিয়ে নিজেদের মতো যেতে থাকে। তখন এক মাস্কওয়ালা ছেলে ইয়নসিয়ং এর পিছন থেকে লাথি মেরে ব্যাগ ভালো করে নিতে বলে। এ দেখে আরেকজন তাকে লাথি মারে। ইয়নসিয়ং পড়ে গেলে তারা তাকে আবার মারতে থাকে নানা অজুহাত দিয়ে। তখন নাহিয়ন চলে আসে আর এসব দেখে ফেলে। সে সব বুলিদের মারতে শুরু করে। আবার ইয়নসিয়ং এর ভয়েস ওভার আসতে থাকে। সবকিছু দ্রুত হতে থাকে। সেদিন অনেকে মিলে আমাকে মারছিল আর আব্বু দেখে ফেলেছিল। নাহিয়ন রেগে পেটে পড়ে। একজন সুঠাম দেহের হাই স্কুলার অ্যাথলেটের সামনে কয়েকজন ফার্স্ট ইয়ারের মিডল স্কুলের স্টুডেন্টরা দাঁড়াতে পারেনি। তখন আমি ভেবেছিলাম যে নাহিয়ন আসায় আমার প্রশান্তি ফিরে এসেছে, কিন্তু আমার বোনকে দেখে ইয়ংবিয়ং এক্সাইটেড হয়ে গিয়েছিল। খারাপ কিছু ঘটার খটকা পাচ্ছিলাম। ইয়ংবিয়ং তখন বলে, ও ইয়নসিয়ং কাল থেকে যা খুশি তাই করো। ওয়েট না, উল্টো কম স্বাধীনতা বাবা। এরপর রাতের সিন দেখানো হয়। ইয়নসিয়ং এর ফোনে মেসেজের নোটিফিকেশনে ভরে যায় আর ইয়নসিয়ং এর অবস্থা খারাপ হয়ে যায়। সে তার ফোন নিতে গেলে নাহিয়ন তার ফোন নিয়ে সব মেসেজ পড়ে ফেলে। গ্রুপ চ্যাটে ইয়ংবিয়ং জানিয়ে দেয় যে কাল থেকে শ্বাস নেওয়া ছাড়া সবকিছুর জন্য ইয়নসিয়ংকে পারমিশন নিতে হবে। ক্লাসের বাকিরাও চ্যাটে এসব নিয়ে মজা নিতে থাকে। নাহিয়ন জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। ইয়নসিয়ং আমতা আমতা করে বাহানা বানিয়ে বলে যে ওরা মজা করছে। নাহিয়ন তাকে জড়িয়ে ধরে বলে, ইয়নসিয়ং এসব তোমার জন্য বেশ কষ্ট ছিল তাই না? চিন্তা করো না, তোমার বড় বোন সব সামনে নেবে। ইয়নসিয়ং এসব শুনে কান্না করতে থাকে আর তার বোনের চেহারা রাগ স্পষ্ট বোঝা যায়। এরপরে সিনে নাহিয়ন ইয়নসিয়ংকে নিয়ে ইয়ংমিনের সামনে এসে মোটাকে জিজ্ঞেস করে সে ইয়নসিয়ংকে বুলি করছে কিনা। আর এই চ্যাপ্টার এখানেই শেষ হয়। নাহিয়ন কিভাবে ইয়ংমিনের খোঁজ পেলো, কিভাবে এর কাছে এলো, এসব আমরা পরের ভিডিওতে জানতে পারবো। অলরাইট বাকেট ক্রুজ, আজকের জন্য ভিডিও এতটুকুই ছিল। আমাদের আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো, চারপাশের খেয়াল রেখো। অ্যানি বাকেট থিওরিজ সাইনিং আউট।